স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। টানা ৮ দিন শতাধিক মৃত্যুর হিসেবে করোনায় প্রাণ হারিয়েছেন ১,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে সোমবার একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের সংখ্যা ৯,৯৬৪ আর শনাক্তের হার প্রায় ৩০%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কঠোর বিধিনিষেধ নিশ্চিত করা না গেলে মৃত্যুর হার কমানো সম্ভব হবে না। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে মোট জনগোষ্ঠীর বড় অংশকে টিকার আওতায় আনার পরামর্শ তাদের। শালি জয় রিপোর্ট। করোনা সংক্রমণ শুরুর পর থেকে বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, তৈরি হচ্ছে আইসিইউ সংকট। শ্বাসকষ্ট হয় না, গলা কামড়াইতেছে। আমার বাসায় ৩ জন আক্রান্ত হয়েছে, আরো 2 জনের অবস্থা ওইরকমই মনে হচ্ছে সিমটম দেখে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল ৮ দিনে করোনায় মৃত্যুর সংখ্যা ১,০৫৮। সবশেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে রেকর্ড ১২৪ জনের, শনাক্ত প্রায় ১০,০০০। ঈদুল ফিতরের পর থেকে সীমান্তবর্তী জেলাগুলোয় রোগীর সংখ্যা হঠাৎই বাড়তে থাকে, পরে আশপাশের জেলাগুলোতেও তা ছড়িয়ে পড়ে। এর ফলে মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। আক্রান্তের সংখ্যা আর শনাক্তের হার প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। গত ২০ দিনে যত রোগী আক্রান্ত হয়েছে তার 1.5, 1.6 বা 1.7 রোগী আগামী ২০ দিনে মারা যাবে। তাহলে আপনি যদি হিসাব করেন গত ২০ দিনে টোটাল রোগী কত হয়েছে, তাকে আপনি ২০ দিয়ে ভাগ করেন এবং আপনি নিশ্চিতই সামনের দিনগুলোতে আরো মৃত্যু পাবেন। করোনা শনাক্তের সংখ্যা যত বাড়বে, মৃত্যুর সংখ্যাও তত বাড়বে, এটাই স্বাভাবিক। এ কারণে একদিকে যেমন চলমান লকডাউনকে সফল করতে হবে, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়াকে প্রাত্যহিক অভ্যাসের অন্তর্গত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা তা নির্ণয় হয় শনাক্তের হার বিবেচনায়। টানা ২ সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫% নিচে হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া যায়। সেখানে গত কয়েকদিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২০% বেশি। আমাদের দেশে তো সবসময় ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না, মানুষের জীবন শুধু চিন্তা করলে না, জীবিকাও চিন্তা করতে হয়। এইসব চিন্তা ভাবনা করে লকডাউনটা যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি। এই জন্য কিন্তু এটা যখন দেখেন যে আপনি ঘরে ঘরে ছড়াই গেছে, বাট তারপরে এখন হয়তো 14 দিন না পেলে হয়তো যদি আর কিছুদিন যে হচ্ছে, ইনশাল্লাহ আমরা একটা ফল পাবো। বর্তমানে দেশের অধিকাংশ জেলা করোনার ভয়াবহতার ঝুঁকিতে। নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় দেশের 64 জেলার মধ্যে 40টি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বর্তমানে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে 50%ই গ্রামের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলেছেন, 35 বছর বয়সসীমা নির্ধারণ করে চলতি সপ্তাহে আবারও চালু হবে নিবন্ধন প্রক্রিয়া। আর সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বাকি থাকাদের অন্য টিকা দেয়া যাবে কিনা তা নিয়ে শিগগিরই গবেষণা শুরু হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণ কমাতে সারা দেশেই চলছে কঠোর বিধিনিষেধ, তবু কমছে না আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা, বরং প্রতিনিয়ত হচ্ছে করোনায় শনাক্ত আর মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বলছেন, বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকই গ্রাম অঞ্চলের। আমাদের এখন যে সংক্রমণটা হচ্ছে এটা কমিউনিটিতে ছড়িয়ে গেছে এবং গ্রামে হচ্ছে বেশি, গ্রামের লোকজনের মধ্যে হচ্ছে বেশি। আমাদের যে হিসাব, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। 40 থেকে কমিয়ে চলতি সপ্তাহ থেকে 35 বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবে। রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে। রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। সিরামের টিকা নেওয়া 15 লাখ মানুষ এখনও দ্বিতীয় ডোজ পায়নি। টিকা সংকটের কারণে বিভিন্ন দেশে মিশ্র ডোজ ব্যবহারের পরীক্ষা চলছে। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন, দেশেও মিশ্র ডোজ ব্যবহারে গবেষণা হতে পারে। আমরাও বাংলাদেশে হয়তো এই গবেষণাটা করব।
করার পরে যদি প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষও এটা প্রয়োগ করা যায়, ডেফিনেটলি সেটা তো আসলে আমাদের আরেকটা এভিনিউ খুলবে, উইন্ডো খুলবে, সো আমরা সেটা ব্যবহার করতে পারবো। বিশেষ করে আমরা এখন যে অ্যাস্ট্রাজেনিকার সেকেন্ড ডোজ নিয়ে যে ঝামেলায় পড়েছি, তাহলে এই ঝামেলাটা থাকবে না। জাতীয় টিকা পরামর্শ কমিটির সদস্য বেনজির আহমেদ বলেছেন, ভারতে আগের থেকে করোনা পরিস্থিতি উন্নতি হয় আগস্টে সিরামের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাস না হলেও আগস্ট মাসে আমরা হয়তো পাবো, জুলাইয়ের শেষ দিকেও হতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। তবে এই ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেই এই উদ্যোগটা নিতে হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ল। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে পূর্ব ঘোষিত বিধি নিষেধই বহাল থাকছে। এদিকে লকডাউনের 5ম দিনে যানজট দেখল নগরবাসী। কোনো কোনো সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিমও খেতে হয়েছে এই যানজট নিয়ন্ত্রণে। বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের আনাগোনা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, সাধারণ রাস্তায় মানুষ বাড়লেও অধিকাংশই জরুরি প্রয়োজনে বের হয়েছেন। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি তাদের। তৌফিক মাহমুদ মুন্ডার প্রতিবেদন। করোনা মহামারীর প্রকোপ কমাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে এর দৃশ্য রাজধানীর। সোমবার সকাল থেকেই রাজধানীর রাজপথে দেখা যায় বাড়তি যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর সংখ্যাও। ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল ও দৈনিক বাংলা এলাকায় ছিল যানজট, কারণ 4 দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, তবে কমেছে কর্মঘণ্টা। সিমলে মানে দুপুর পর্যন্ত হাফ টাইম, যার জন্য আসছি। দেখতেছি গত 4-5 দিন লকডাউনের, আজকে লকডাউন অনুভব করলাম আর কি। আজকের লকডাউন একটু ডিলে ডালা, এভাবে হয় নাকি? সবাইটা খোলা রাখছে, বড় লোকেরটা বন্ধ খোলা রাখছে, ডালা ডালা ভাবে চলতে আছে গাড়ি। তবে অন্যান্য দিনের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উপযুক্ত কারণ ব্যতীত কাউকেই যাওয়ার অনুমতি মিলছে না। ওই যে লেভেল তৈরি করি, গার্মেন্টের লেভেল তৈরি করি। নবাবপুর যাবো, আপনি নবাবপুরে বেল আনবো। আমি আমার বাসা থেকে যাচ্ছি। ওইখানে আমার আছে, আমার আরেকটা বাসা। যামু আইটা রিক্সা যাবো, একটু যাইতেই বইয়ে থেকে খামু কি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, মানুষের আনাগোনা বৃদ্ধি পেলেও সবাই যুক্তিসঙ্গত কারণেই ঘর থেকে বের হচ্ছেন। মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গতকালের তুলনায় আজকে গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, কারণ আজকে ব্যাংক এবং ব্যাংক বিমা স্টক এক্সচেঞ্জের গাড়িগুলো বের হয়েছে। অপ্রয়োজনে একটু বের হচ্ছে মানুষ, বাট আমরা চেষ্টা করছি সচেতন করার। তারা কথা শুনছে, বাট ভুল করে ফেলেছে আর কি। করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন 14 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগের সব বিধিনিষেধই কার্যকর থাকবে। সর্বাত্মক লকডাউনের 5ম দিনে যানজটের দেখা মিলল রাজধানীতে। যারা বের হয়েছেন তারা বলছেন ব্যক্তিগত প্রয়োজনে তারা বের হয়েছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তাদের চেকপোস্ট নিয়মিত অব্যাহত রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর শনির আখড়া থেকে লকডাউনের 5ম দিনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, কঠোর বিধিনিষেধ কতটা মানা হচ্ছে আর সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ জুই। আপনি যেমনটি বলছিলেন, যেহেতু আজকে লকডাউনের 5ম দিন, সেরকম ঢিলেঢালা লকডাউনই পালন হচ্ছে। কারণ এখানে সাধারণ জনগণ ভোগান্তির বেশি শিকার হচ্ছে। যারা প্রয়োজনে বের হচ্ছে, বিশেষ করে যারা ডাক্তার দেখানোর জন্য বের হচ্ছে, তাদেরকেও কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। এই বিষয়ে কিছুক্ষণ আগে একজন হয়রানির শিকার হয়েছে, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তার কাছে একটু জানতে চাইবো যে কিভাবে তিনি হয়রানি হয়েছেন, কিভাবে আপনি হয়রানি হয়েছেন, কি বলবেন? জি, আমি রুগী নিয়ে মেডিকেলে গেছি। মেডিকেল থেকে আসার সময় আমার এখানে গাড়িটা আটক করছে। আটক করার পরে ওনারা কাগজপত্র, লাইসেন্স চাইছে, দিছি। রুগী কাগজপত্র দেখাইছে, মেডিকেল সার্টিফিকেট দেখাইছে। ওনারা এটারে অবলা বললো যে আপনার কাছে প্রথমে কত টাকা চাইছে, কত টাকার মামলা দিচ্ছে, সেই কথাটা বলেন। ওই আমার কাছে 500 টাকা দাবি করছিল, না দেওয়া তখন আমার 2000 টাকার একটা মামলা দিচ্ছে। মানে 500 টাকা চাইছে, আপনি 500 টাকা দেন নাই? জি জি, আমি 200 টাকা দিতে স্বীকার করছিলাম, ছিলাম যে 200 টাকা নেন, আমরা ছেড়ে দেন। তো উনি আমার কাছ থেকে 500 টাকা দাবি করছে, আমি দেইনি বিধে 2000 টাকার একটা মামলা দিতে। অনেক ধন্যবাদ। তো এই ধরনের হয়রানিরও কিন্তু মানুষ শিকার হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো। এখানে যারা কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাথে লকডাউনের বিষয়ে আমরা একটু জানতে চাইবো। ভাই, আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, লকডাউনের সার্বিক পরিস্থিতি কেমন? লকডাউনের সার্বিক পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, দেশবাসী দেখতে পাচ্ছে। আসলে আমরা যতই চেষ্টা করি আমাদের সরকারের নির্দেশনা মেনে চলার জন্য, যেগুলি নির্দেশনা দিয়েছেন, জনগণ আসলে কিছুই মানার চেষ্টা করতেছে না। আমরা
আমরা মাত্র কথা বললাম, এখানে যারা কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা আছে তারা বলছেন যে তাদের কিন্তু আসলে লকডাউনটি মানছেন এবং তারা বেশ তৎপর আছেন, কিন্তু সাধারণ জনগণ অনেকটাই লকডাউন মানতে চাইছেন না। অনেকেই তারা গাড়ি নিয়ে বের হচ্ছেন, যেহেতু আজকে মাত্র ব্যাংক খুলেছে। তো এই ছিল শনি আখড়া থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, শনির আখড়া থেকে পঞ্চম দিনের লকডাউনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মৌ খন্দকার। যাচ্ছি অন্য প্রসঙ্গে। রসালো আমের সাথে কূটনীতি শব্দটি জুড়ে আলোচনায় এখন বাংলাদেশের আম কূটনীতি। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আম পাঠানোর মধ্যে কূটনীতির সুবাতাস পাচ্ছেন অনেকে। যদিও এটিকে অনেকটা রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। আর পররাষ্ট্রমন্ত্রী মোমেন বললেন, প্রতিবেশী বন্ধুর সাথে রসালো আমের স্বাদ ভাগাভাগি করতেই এই উদ্যোগ। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশের আম ইউরোপ আমেরিকা জুড়ে যার একচেটিয়া সুনাম। শুধু রপ্তানি বাণিজ্য না, বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশের আম এখন প্রতিবেশী দেশের ঘরেও। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 65 মণ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশীকে আম কিংবা ইলিশ পাঠিয়ে আতিথেয়তার রীতি এবারই প্রথম না। তবুও করোনাকালে প্রতিবেশীর কাছ থেকে টিকা না পাওয়া নিয়ে যখন সমালোচনা, তখন পাল্টা আম পাঠানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। বিষয়টি দুদেশের পত্রপত্রিকায়ও প্রচার পেয়েছে বেশ। ভারতের সাবেক হাই কমিশনারের মতে, বিশ্ববাজারে বাংলাদেশের আমের প্রচারও হচ্ছে এতে। ম্যাঙ্গো সিজন, আমাদের ম্যাঙ্গো কত রকমের ম্যাঙ্গোর এখানে ভ্যারাইটি আছে। বেঙ্গলে তো অনেক ভ্যারাইটি আছে, এটা একটা প্রচারও হয়, তাতে সুবিধা হয়। শুধু ভারত না, প্রতিবেশী নেপাল, ভুটান সহ চীন, জাপান ও আরব আমিরাতেও আমের ছুরিতে বন্ধুত্বের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশ। যদিও পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় এটি বন্ধুর সাথে মিষ্টি আমের ভাগাভাগি মাত্র। কেউ কেউ মনে করছেন এবার আমের ফলন বেশি, কিন্তু লকডাউনে ক্রেতা কম, তাই আম চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার আম কিনে বিদেশে পাঠাচ্ছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান হিরো অনিক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক সিন্ডিকেটের তথ্য পেয়েছে র্যাব। সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বলা হয়, হত্যা, মাদক সহ অনেকের বিরুদ্ধে 9টি মামলা রয়েছে। তাদের গ্রুপের সদস্য 20 থেকে 25 জন। কিশোর বয়স থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা। হিরো অনিক গ্রুপ এই যারা হাতিরঝিল এলাকায় বিভিন্ন সময় ঘুরতে যায় বা তারা যারা টিকটক করার জন্য যায়, তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, তাদের উপরে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে, ছিনতাই কার্য পরিকল্পনা করে এবং তারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে। মাদক সরবরাহ ও টিকটক হৃদয় বাবুকে বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় সে বিভিন্ন কার্যক্রম করাতে সে সহযোগিতা প্রদান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার নানান সামাজিক অপরাধের জন্ম দিচ্ছে। মাদক ব্যবসায়ীরাও এখন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে হোম ডেলিভারি সিস্টেমে মাদক পৌঁছে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অনলাইন গেমস শিশু কিশোরদের মধ্যে সহিংসতা ছড়াচ্ছে, আর উগ্রবাদী গোষ্ঠীরাও সাইবার ওয়ার্ল্ডে ছড়াচ্ছে জঙ্গি মতবাদ। কর্তৃপক্ষ বলছে, গুজব অপপ্রচার রোধে আসছে নতুন আইন। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণীর প্রতিবেদন। যুগ ডিজিটাল, তাই হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট আর বাসায় ব্রডব্যান্ড লাইন। এর সুফল যেমন আছে, তেমনি আছে অনিয়ন্ত্রিত ব্যবহারের ভয়াবহ বাস্তবতা। সাম্প্রতিক সময়ের উদাহরণ বলছে, টিকটক লাইকির ফাঁদে হচ্ছে নারী পাচার। মাদক ব্যবসায়ীরা অনলাইন প্ল্যাটফর্মে মাদকের হাট বাজার খুলেছে। প্রশ্ন হলো, ইন্টারনেটের ভালো মন্দ সম্পর্কে কতটুকু সচেতনতা আছে সমাজে?
অপরাধ বিজ্ঞানের ভাষায় অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন নতুন অপরাধের জন্ম দিচ্ছে। এই ধরনের অ্যাপসগুলো যেগুলো সো কল্ড এন্টারটেইনমেন্ট অ্যাপস, সেখানে প্রপার সার্ভেলেন্সের ব্যবস্থা করতে হবে। সার্ভেলেন্সের ক্ষমতা আমি মনে করি ল এনফোর্সমেন্ট এজেন্সির থাকবে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট দিয়েও উগ্রবাদের প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করছে একাধিক গোষ্ঠী। বাংলাদেশের নব্য জেএমবির কথা বলেন বা পুরনো জেএমবির কথা বলেন কিংবা হরকতুল জিহাদের কথা বলেন, এই কোভিড সিচুয়েশনে, এই মহামারী বা অতিমারির সময়ে অনলাইনে তাদের অ্যাক্টিভিটিটা একটু বেড়ে গিয়েছে এবং সেটা হচ্ছে, আমি বলবো যে এক ধরনের রেডিকালাইজেশন অনলাইনে হচ্ছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্টস আর ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে প্রতিনিয়তই সাইবার ইথিক্স ভাঙছে, ঘটছে অপরাধ, বলছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। 2 বছরে অভিযোগের সংখ্যা আরো বেড়ে গিয়েছে, যেটা আগের তুলনায় 2-fold বলবো আমি। যখন আমি প্রত্যেক দিনই প্রায় 15 থেকে 20টার মধ্যে কমপ্লেন আমি রিসিভ করি, এবং কমপ্লেনগুলোর মধ্যে 80% কমপ্লেন হচ্ছে পাওয়া যাচ্ছে ফ্রম দ্য গার্লস, এবং গার্লসগুলোর মধ্যে টিনেজার সংখ্যা আরও বেশি। 8ম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে, বিশেষ করে সমাজবিজ্ঞান বইয়ে, যে সাইবার এথিক্স নামে একটা অধ্যায় করার এখন যথেষ্ট সময় এসেছে এবং এটা হাই টাইম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে ভাবছে সরকার, এমনটাই জানালেন প্রতিমন্ত্রী। এখানে আমাদের একটা নতুন আইন প্রণয়নের কাজ আমরা হাতে নিয়েছি, যেটা আপনার খেয়াল করে দেখবেন ইউরোপীয় ইউনিয়ন ওরা জিডিপিআর করেছে। ফেসবুক, গুগল এরা ব্যবহার করতে চায়, তাহলে পরে অবশ্যই তাদের ওখানে সার্ভার থাকতে হবে, ডেটা সেন্টার থাকতে হবে। একই রকম আইন করেছে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর। আমরা বাংলাদেশের জন্য একটা ডেটা প্রোটেকশন ল আমরা ড্রাফটিং করেছি, এখন এটা যাচাই বাছাই চলছে, এবং তাদের প্ল্যাটফর্মে কোনো ধরনের দেশের আইনের বিরুদ্ধে কোনো কিছু হলে তখন আমরা কিন্তু আইনের আওতায় তাদেরকে আসতে বাধ্য করতে পারবো। প্রস্তাবিত আইনে বিদেশি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ডাটা সেন্টার বা শাখা অফিস বাংলাদেশে স্থাপনের বাধ্যবাধকতার বিধান রাখার বিষয়টিও শোনা যাচ্ছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। করোনা মোকাবেলায় ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সেই সাথে টিকা সংগ্রহ ও প্রদানের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। অনিশ্চয়তা, স্বেচ্ছাচারিতা এবং কোভিড-19 মোকাবেলায় সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সরকারের উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের পরিকল্পনা, টিকা সংগ্রহের রোডম্যাপ এবং টিকাদান কর্মসূচির ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সকল তথ্য জনগণের সামনে উপস্থাপনের আমরা জোর দাবি জানাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক ভিডিও বার্তায় তিনি জানান, 1 বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বলেছে রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি আরো খারাপ হলে আইসিইউ এর জন্য হাহাকার উঠবে, সংখ্যাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। তাই যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনা সরকারের কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। প্রকৃতপক্ষে কোনো সংকট নেই, হয়তো কোথাও কোথাও সমন্বয়ের অভাব হতে পারে, কারণ করোনা আজকে ডেল্টা ভ্যারিয়েন্ট যে বিধ্বংসী রূপ নিয়েছে, তাতে বাংলাদেশের সব এলাকাই আক্রান্ত। মফস্বলে কোথাও কোথাও হয়তো সমন্বয়ের অভাবে আপাতত কিছু সমস্যা হতে পারে, সেটা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
ঈদুল আজহায় ফের শতভাগ উৎসব ভাতা হতে বঞ্চিত করা হলে প্রতিবাদ স্বরূপ প্রতীকী মোরগ কোরবানির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ১৩ সংগঠনের জোট। ঈদের তৃতীয় দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নেতৃবৃন্দ শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। করোনায় বন্দী দেশের শিক্ষা ব্যবস্থা, চলছে সিদ্ধান্তহীন অপেক্ষা। আপাতত অ্যাসাইনমেন্ট টেস্টের মাধ্যমে চালিয়ে নেওয়া হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই বছরও আসতে পারে অটো পাসের ঘোষণা। আর নামমাত্র অনলাইন ক্লাস পরীক্ষায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উচ্চশিক্ষা। যদিও সেশন জট এড়াতে নানা পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। সজল দাসের রিপোর্ট। ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, সহসা খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। কোনোভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। বর্তমানে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে কোনো মতে চালিয়ে নেওয়া হচ্ছে থমকে থাকা শিক্ষা কার্যক্রম। ইতিমধ্যে অ্যাক্টিভিটি শিট অন্তর্বর্তীকালীন যে পাঠ পরিকল্পনা একটা তৈরি করা হয়েছে, সেই মোতাবেক আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই ওয়ার্কশিটগুলো আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে ফেরত আনবো এবং বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত ওয়ার্কশিট মূল্যায়ন করে রেজিস্টার্ড সংরক্ষণ করবেন। এসএসসি এইচএসসি বিষয়েও এখনও সিদ্ধান্তহীনতায় মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, পরিস্থিতি বিবেচনায় আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। চূড়ান্ত তো সিদ্ধান্ত এখনো মন্ত্রী মহোদয় আমাদেরকে দেননি, ফলে সেই বিষয়ে এখন চূড়ান্ত কোনো কথা বলা এখনো সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের যে আগে মন্ত্রী মহোদয় যে ঘোষণা দিয়েছিলেন, এসএসসি পরীক্ষার্থীরা 60 দিন ক্লাস করে তারপর পরীক্ষা দেবে এবং এইচএসসি পরীক্ষার্থীরা 84 দিন ক্লাস করে তারপর পরীক্ষা দেবে। এদিকে সেশন জটের শঙ্কায় দেশের উচ্চশিক্ষা। যদিও জট এড়াতে নানা পরিকল্পনার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকৃতির বৈরী পরিবেশের মধ্যে এই যে কোভিড-19 এর মধ্যে আমরা আছি, সেটা সেশন জট হবে। তবে আমাদের 2 দিন ছুটি, সেই ছুটির সময়টা আমরা ছেলে মেয়েদের জন্য দিব। আমরা একটু সিলেবাসটাকে এই সংক্ষিপ্ত করে এনে ঠিক সময় যদি রেজাল্ট দিতে পারি, আমরা ক্লাস দিতে পারি, আমরা একটু পরীক্ষাগুলো বেশি বেশি একদিনে একটা পরীক্ষা হইতে হবে, একদিনে 2-3টা পরীক্ষা নিতে পারি। এইভাবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রমণের হার 5% নিচে এলে স্বাভাবিক হতে পারে শিক্ষা কার্যক্রম। তবে করোনার ভয়াবহতায় শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। মহামারীকে মোকাবেলা করেই পথ চলতে হবে বলে মনে করছেন বিশ্ব নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে হবে। আর সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে ভাইরাসকে নিয়ন্ত্রণের উৎসব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অতিমারীকে মোকাবেলায় টিকার উপর আস্থা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত আসমাতুলের ডেস্ক রিপোর্টে। মহামারী করোনার প্রকোপ শুরু হয় 2019-এর ডিসেম্বরে চীনে। এর পরের কাহিনী সবারই জানা। পুরো বিশ্বকে গ্রাস করেছে এ ভাইরাস। অদৃশ্য এ ভাইরাসের দাপট যেমন বেড়েছে, তেমনি বেড়েছে করোনা নিয়ন্ত্রণে গোটা বিশ্বের তোড়জোড়। শেষমেশ করোনা প্রতিরোধে মোটামুটি ভ্যাকসিনকে রক্ষা কবচ হিসেবে ধরে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিনীদের টিকা নেওয়ার পরামর্শের পাশাপাশি দিচ্ছেন নানা প্রণোদনা। এমনকি রোববার স্বাধীনতা দিবসে করোনাকে হারানোর উৎসব হিসেবে পালন করেছেন তিনি। করোনা পরাজিত হয়নি, বরং নতুন নতুন রূপে আবির্ভূত হচ্ছে। তাই এটি প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকা। তাই সবাই টিকা নিয়ে নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তো মেনেই নিয়েছেন মহামারী এই ভাইরাস সহসা যাচ্ছে না, একে মোকাবেলা করেই পথ চলতে হবে। এর জন্য টিকা নিয়ে দেশের অর্থনীতি সচল রাখার তাগিদ দিয়েছেন তিনি। তুলে নিয়েছেন লকডাউন। করোনা মহামারীকে একেবারে নির্মূল করা সহজে সম্ভব নয়, এটা পরোক্ষভাবে মেনে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এর জন্য ভারতে ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছেন তিনি। এমনকি করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশু স্বাস্থ্যের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আসমাতুলি, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নিয়ে এক নারী আসামিকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা। এ ঘটনায় ওই নারীও বাদী হয়ে প্রত্যাহার হওয়া 2 কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অপর 3 আসামিকে শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। এর আগে থানায় নারী নির্যাতনের অভিযোগে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ও মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাইনুল ইসলামকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অনেক স্থানেই বন্যা ঝুঁকি বেড়েছে। ফেনী ও শেরপুরে পানি নেমে গেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে উত্তরের জেলাগুলোতে। অনেক স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ভারী বর্ষণের কারণে আগামী সপ্তাহে নতুন করে প্লাবিত হতে পারে বিভিন্ন অঞ্চল। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। এবার বর্ষায় অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে যমুনা, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদ নদীর পানি। কিছুটা আগেই অনেক অঞ্চলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় তিস্তা নদীর পানি বেড়েছে 10 সেন্টিমিটার আর ধরলা নদীর 38 সেন্টিমিটার। ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে প্রায় 30 ভাগ জমির ফসল। এই যে এক সপ্তাহ ধরে মনে করেন ভাঙনি চাপছে, আর কামারের গান নাই, কোনো কিছু নাই। এই স্রোতে মনে করেন প্রায় 150 ঘরবাড়ি ভেঙে গেছে। ঢলের পানিতে নদীতে ভাঙন দেখা দেয় দুশ্চিন্তায় নেত্রকোনার হাওর অঞ্চলের মানুষ। অনেক স্থানেই বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি ঢুকেছে লোকালয়ে। বন্যা পানির লেগে মনে করেন আমরা যাইতে পারি না, ঘর থেকে মনে করেন বাইরেতে পারি না। জনপ্রতিনিধি যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, তারা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় নাই। বন্যার পানি নেমে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনী ও শেরপুর জেলায়, তবে অনেক স্থানেই শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। প্রতি বছরে পানি আসে, আমরা বন্যাটা থাকের পাই না, পাক চাকুরি খাবার পাই না, গোলা পানি কষ্ট। আউর ধান মনে করলেন আমগর পানির নিচে চলে গেছে, মানে সব খাওয়া যেতেছে গা। বর্ষার এই ভরা মৌসুমে পুরো জুলাই মাস জুড়েই মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। জুন মাসে কিন্তু স্বাভাবিকের চাইতে মোটামুটি 17% বৃষ্টিপাত বেশি হয়েছে আমাদের বাংলাদেশের উপরে। আমরা আশা করছি জুলাই মাসেও হয়তো স্বাভাবিক বৃষ্টি অথবা তার চাইতে কিছুটা বৃষ্টিপাতের মানে বেশি হওয়ার সম্ভাবনা আপাতত। তবে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বাড়লেও দেশে বড় বন্যার আশঙ্কা নেই, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আজ থেকে রাজধানী সহ সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। করোনা মহামারীর এ সময়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে স্বল্প মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবি ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি মসুর ডাল 55 টাকা করে ও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল 500 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা থাকলেও তা মানছেন না ক্রেতারা। স্বল্প মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম চলবে আগামী 29 জুলাই পর্যন্ত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার মধ্যেও রেকর্ড প্রবাসী আয় এসেছে সদ্য শেষ হওয়া অর্থ বছরে। 2020-21 অর্থ বছর শেষে 2,477 কোটি 77 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসেবে 2,10,610 কোটি টাকারও বেশি। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন দিয়েছে এই তথ্য। অর্থ বছরের ব্যবধানে রেমিটেন্স আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 36%।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, অর্থ বছরের শেষ মাস জুনে প্রবাসীরা 194 কোটি মার্কিন ডলার রেমিটেন্স হিসেবে দেশে পাঠিয়েছেন, যা পুরো অর্থ বছরের মধ্যে সবচেয়ে বেশি। অর্থ বছরের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সও এসেছে বিদায়ী অর্থ বছরে। লকডাউনেও সূচকের ঊর্ধ্বমুখী ধারা দেশের পুঁজিবাজারে। 4 দিন বন্ধ থাকার পর সোমবার থেকে চালু হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে লেনদেন হলেও দীর্ঘ সময় পর সর্বোচ্চ অবস্থানে উঠে আসে সূচক। ডিএসইর সার্বিক সূচক ডিএসই এক্স 69 পয়েন্ট বেড়ে অবস্থান করে 6219 পয়েন্টে। এদিন হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে 1551 কোটি টাকা, যা সবশেষ কার্যদিবসের চেয়ে 144 কোটি টাকা বেশি। নিচে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে অভিজিৎ জানান, বিধানসভা ভোটে মমতা প্রমাণ করেছেন তিনি বিজেপিকে রুখতে পারেন, আর সেই বিশ্বাসেই তিনি এবার তৃণমূলে এলেন। ভয়াবহ দাবানলে পড়ছে সাইপ্রাস। দাবানলে রোববার পর্যন্ত 4 জন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশের আন্তর্জাতিক সাহায্যের আহ্বানে এরই মধ্যে সহায়তা আসতে শুরু করেছে। এদিকে বর্তমানে ব্রিটিশ কলম্বিয়ায় 180টিরও বেশি দাবানলের সাথে যুদ্ধ করছে কানাডা। অন্যদিকে জাপানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ শতাধিক মানুষকে উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। সাইপ্রাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল। প্রচণ্ড বাতাসের কারণে বেড়েই চলেছে আগুন। এরই মধ্যে প্রাণহানি হয়ে গেছে বেশ কয়েকজনের। চরম এই সংকটে দেশটিকে সাহায্য করার কথা জানিয়েছে গ্রিস, ইতালি ও ইসরায়েল। ব্রিটিশ সেনারাও শুরু করেছে আগুন নিয়ন্ত্রণের কাজ। আগুন লাগানোর সন্দেহে সাইপ্রাসের 67 বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এদিকে প্রচণ্ড তাপদাহের মধ্যেই কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এখনও সক্রিয় রয়েছে শতাধিক দাবানল। দুর্যোগপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সরকার। ক্যারিবিয়ানে হারিকেন ঝড় এলসার আঘাতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কিউবায়। অন্যদিকে জাপানের সমুদ্র তীরবর্তী শহর আটামিতে বৃষ্টি ও ভূমিধসে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ভবন। অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। পুরোপুরি জলে ডুবে গেছে আমার ঘর। উদ্বিগ্ন হয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেই, তবে আমি জানি না কতদিন এভাবে থাকতে হবে আমাকে। ব্যাপারটা মারাত্মকভাবে চিন্তায় ফেলে দিচ্ছে আমায়। প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে দেশটির বিভিন্ন এলাকায়, আরও হতে পারে বলে দেয়া হয়েছে পূর্বাভাস। নিবিড় আমিন, নিউজ 24। প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমনের অসুস্থতার কথা শুনে বিচলিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা। খুশির খবর, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তিনি উঠে দাঁড়াতে পারছেন। শুধু তাই নয়, তুলতে পারছেন মধুর সুরে গানের সুরও। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতালে বেড থেকে তার গাওয়া গানের ভিডিও ভাইরাল হয়েছে। এমন ঝলমলে প্রতিটি তারাজ তোমার কথা বলে, ঘুম আসবে না আজ। নিউজ 24 সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।